আসসালামু আলাইকুম। ক্যাম্পাসের বুকে বিশুদ্ধ পানির একটি ফিল্টার, কারা ভাঙল এটি? পরিচয় সাধারণ শিক্ষার্থী। কিন্তু সত্যি কি তারা সাধারণ, নাকি কোনো গভীর রাজনৈতিক নাটকের চরিত্র? যখন দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচনের ঘণ্টা বাজছে, তখন ছাত্র শিবিরকে রুখতে একাট্রা হয়েছে বাম সংগঠন ও ছাত্রলীগের ছায়া হয়ে লুকিয়ে থাকা সাবেক কর্মীরা। চলুন দৃষ্টিকোণের আজকের পর্বে আমরা সেই মুখোশ উন্মোচন করব। স্ক্রিনে যে ভাঙ্গা ফিল্টারটি দেখছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের। তীব্র গরমে শিক্ষার্থীদের সাময়িক স্বস্তি দিতে এটি স্থাপন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুধু এখানেই নয়, বিভিন্ন হলে তারা এমন আরও কিছু ফিল্টার দিয়েছিল। কিন্তু গত ৮ আগস্ট 2025-এর রাতে একদল শিক্ষার্থীর রোশনালে পড়ে এই ফিল্টারগুলো। তাদের স্লোগান ছিল, হলে কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আপাত দৃষ্টিতে এটি ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে মনে হতে পারে, কিন্তু এই প্রতিবাদের আড়ালে লুকিয়ে থাকা সত্যটি তার চেয়েও বেশি জটিল। ঘটনার সূত্রপাত হয় যখন ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ 6 বছরের অচলাবস্থার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্ষমতার পালাবদলের পর ক্যাম্পাসে যখন প্রতিটি ছাত্র সংগঠন নিজেদের শক্তি ও জনপ্রিয়তা প্রমাণের জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক তখনই তারা সরাসরি রাজনৈতিক কর্মসূচির চেয়ে সেবামূলক কাজে মনোনিবেশ করে। হলে হলে পানির ফিল্টার স্থাপন, ফার্স্ট এড বক্স বসানো কিংবা পরিচ্ছন্নতা অভিযান, এগুলো তাদের সেবামূলক কাজ। তাদের এই সেবামূলক রাজনীতি অনেকের জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা এতদিন ধরে ক্যাম্পাসের রাজনীতি নিয়ন্ত্রণ করে এসেছে, তাদের জন্য শিবিরের এই উত্থান ছিল এক অশনি সংকেত। তারা বুঝতে পারছিল ভোটের রাজনীতিতে শিবিরের এই জনহিতকর কাজগুলো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই শিবিরের এই অগ্রযাত্রা যে কোনো মূল্যে রুখে দিতে হবে। কিন্তু কিভাবে? সরাসরি রাজনৈতিক সংঘাতে গেলে জনমত বিপক্ষে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বেছে নেওয়া হলো এক অভিনব পথ, সাধারণ শিক্ষার্থীর মুখোশ। গত ৮ আগস্ট রাতে হলে যা ঘটল তা এই কৌশলের এক নগ্ন বহিঃপ্রকাশ। একদল ছাত্র সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একত্রিত হয়ে শিবিরের দেওয়া পানির ফিল্টারগুলো ভাঙচুর করে এবং হল থেকে অপসারণ করে রাস্তায় ফেলে দেয়। তাদের দাবি, তারা হলে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চায় না। তাদের এই প্রতিবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এই আন্দোলনের নেতৃত্বে থাকা মুখগুলো যখন সামনে আসতে শুরু করে, তখনই বেরিয়ে আসে আসল রহস্য। এই প্রতিবাদের অন্যতম নেতৃত্ব দানকারী এক শিক্ষার্থীর নাম ফাহিম শাহরিয়ার সজীব। নিজেকে সাধারণ শিক্ষার্থী দাবি করা এই সজীবের একটি ছবি ও ভিডিও ফুটেজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় তিনি সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে হাত মেলাচ্ছেন। একই পোশাক, একই চেহারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ছবিটি খুব বেশি দিন আগের নয়। অর্থাৎ যে ব্যক্তি কিছুদিন আগেও ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের সান্নিধ্য ছিল, ক্ষমতার পালাবদলের পর তিনি এখন সাধারণ শিক্ষার্থীর মুখোশ পরে শিবিরের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এই একটি ছবি যেন হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়। এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সাধারণ শিক্ষার্থীর তকমাটি আসলে একটি সুবিধাবাদী আবরণ। যখন ছাত্রলীগ ক্ষমতায় ছিল, তখন এরা ছিল ছাত্রলীগের ছত্রছায়ায়। ক্ষমতার পালাবদলের পর রাতারাতি তারা ভুল পাল্টে নিরপেক্ষ সাধারণ ছাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছাত্রলীগের রেখে যাওয়া এজেন্ডা বাস্তবায়ন করা এবং তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শিবিরকে কোণঠাসা করে রাখা। এই ঘটনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। প্রথমত, একজন সাবেক ছাত্রলীগ কর্মী কি নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করতে পারে? এমন একটি প্রতিবাদী নেতৃত্ব দিতে পারেন? দ্বিতীয়ত, যদি তাদের উদ্দেশ্য হয় হলে সব ধরনের রাজনীতি বন্ধ করা, তাহলে তারা শুধু শিবিরের দেওয়া ফিল্টারকেই কেন ভাঙচুর করলো? ক্যাম্পাসে তো বামপন্থী ছাত্র সংগঠনগুলোরও হল কমিটি রয়েছে। তাদের বিরুদ্ধে তো এমন কোনো জোরালো প্রতিবাদ দেখা যায়নি। তাহলে কি ধরে নিতে হবে এই সাধারণ শিক্ষার্থীদের মূল লক্ষ্য রাজনীতি বন্ধ করা নয়, বরং একটি নির্দিষ্ট সংগঠনকে ঠেকানো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দৃষ্টি দিতে হবে আসন্ন ডাকসু নির্বাচনের দিকে। ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সূতিকাগার। এখান থেকেই উঠে আসেন আগামী দিনের জাতীয় নেতারা। তাই ডাকসুর নিয়ন্ত্রণ নেওয়া প্রতিটি ছাত্র সংগঠনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রলীগের দীর্ঘদিনের অনুপস্থিতির পর ক্যাম্পাসে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণের জন্য মরিয়া হয়ে উঠেছে প্রতিটি সংগঠন। ছাত্র শিবির যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কার্যত নিষিদ্ধ ছিল, তারা এই সুযোগকে কাজে লাগাতে চাইছে।
তাদের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তারা শিক্ষার্থীদের মধ্যে একটি নীরব সমর্থক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে ডাকসুতে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করার সম্ভাবনা প্রবল। আর এখানেই ভয় বামপন্থী সংগঠন ও ছাত্রলীগের সাবেক কর্মীদের। তারা জানে ভোটের ময়দানে শিবিরের এই সফট পাওয়ারকে মোকাবেলা করা কঠিন হবে, তাই তারা মরিয়া হয়ে শিবিরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। পানির ফিল্টার ভাঙ্গার মতো একটি ধ্বংসাত্মক কাজ করে তারা দুটি বার্তা দিতে চাইছে। এক, শিবির হলে গোপনে তাদের সংগঠন বিস্তারের চেষ্টা করছে, যা সাধারণ ছাত্ররা অপছন্দ করছে। দুই, শিবির একটি উগ্র সংগঠন এবং তাদের কার্যক্রম ক্যাম্পাসে সহিংসতা ছড়াচ্ছে। অর্থাৎ তারা শিবিরের একটি ভালো কাজকে খারাপ কাজ হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা চাচ্ছে শিবিরের রেকর্ডে এমন কিছু কালিমা লেপন করতে যা দিয়ে নির্বাচনের আগে তাদের প্রার্থিতা বাতিলের দাবি তোলা যায়, অথবা সাধারণ শিক্ষার্থীদের তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করা যায়। ভাবুন একবার, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যৌক্তিক পথ কি হতে পারত? তাদের আদর্শের অসারতা তুলে ধরা, তাদের অতীতের ভুলগুলো সামনে আনা, কিংবা তাদের চেয়েও ভালো কোনো বিকল্প সেবা বা কর্মসূচি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। কিন্তু তা না করে তারা বেছে নিল ধ্বংসের পথ। যে ফিল্টার দিয়ে হলের শত শত সাধারণ শিক্ষার্থী পানি পান করত, সেই ফিল্টার ভেঙে তারা কোন সংস্কৃতির পরিচয় দিল? এটি কি রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ নয়? ছাত্র শিবিরের পক্ষ থেকে এর প্রতিক্রিয়া একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ দাবি করেন যে তারা শিক্ষার্থীদের মতামত ও হল প্রশাসনের অনুমতি নিয়েই এই ফিল্টারগুলো স্থাপন করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল সেবামূলক, কোনো ধরনের হল ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা নয়। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, বাম সংগঠনগুলো যখন হলে কমিটি গঠন করে তখন তো এই সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রশ্ন তোলেন না, তাহলে শিবিরের সেবামূলক কাজে তাদের এত আপত্তি কেন? এই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। এটি পুরো বিষয়টিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। যদি হলের রাজনীতি মূল সমস্যা হয়ে থাকে তবে সেই প্রতিবাদ হওয়া উচিত ছিল সব সংগঠনের বিরুদ্ধে। কিন্তু যখন প্রতিবাদটি একটি নির্দিষ্ট সংগঠনকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন তার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। যারা এই ফিল্টারগুলো ভেঙেছে তারা স্লোগান দিয়েছে শিবিরের রাজনীতি এই হলে চলবে না, কিন্তু তারা নিজেরা ভালো কিছু করে দেখানোর চেষ্টা করেনি। কেউ যখন ভালো কিছু করতে এগিয়ে আসে তখন তাকে বাধা দেওয়া এবং তার সৃষ্টিকে ধ্বংস করে দেওয়া, এটি এক ধরনের অসুস্থ মানসিকতার পরিচায়ক। বাংলায় একটি প্রবাদ আছে, তোর সাথে না পারলে তোর গাছের গুড়ির সাথে পারবো। এখানেও যেন তাই ঘটছে। শিবিরের সঙ্গে আদর্শিকভাবে পেরে না উঠে তাদের দেওয়া পানির ফিল্টারের উপর নিজেদের বিরক্ত দেখাচ্ছে একদল বামপন্থী এবং সাবেক গুপ্ত ছাত্রলীগ। যদি শিবিরের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ থাকতো, যেমন তারা হলে অস্ত্র মজুত করছে, কোনো রুমে শিবিরের গোপন অস্ত্রাগার পাওয়া গেছে, তাহলে সেই প্রমাণ জনসম্মুখে তুলে ধরলে ডাকসু নির্বাচনে শিবির নৈতিকভাবেই পরাজিত হতো। কিন্তু একটি পানির ফিল্টার ভেঙে আসলে কি প্রমাণ হয়? এটি কেবল প্রমাণ করে যে প্রতিপক্ষ কতটা মরিয়া এবং রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্যাম্পাসের রাজনীতি এক নতুন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে সাধারণ শিক্ষার্থীর পরিচয়টি একটি ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক অভিসন্ধি। সাবেক ছাত্রলীগ কর্মীরা যারা এক সময় ক্ষমতার দাপটে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারাই আজ ভুল পাল্টে বামদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বারবার বলেছেন, এই আওয়ামী লীগের কর্মীরা বাম সংগঠনের কাঁধে ভর করে রাজনীতি শুরু করবে। তার এই কথাই যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। সামনে ডাকসু নির্বাচন, এই নির্বাচন নির্ধারণ করবে আগামী দিনে ক্যাম্পাসের রাজনীতি কোন পথে হাঁটবে। সেই রাজনীতি কি স্বস্তির হবে নাকি ধ্বংসের, সেবা ও সহযোগিতার হবে নাকি ষড়যন্ত্র ও পেশি শক্তির? শিক্ষার্থীরা কি তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের কাজের ভিত্তিতে নাকি তাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের ভিত্তিতে? যে তরুণটি ছাত্রলীগের সাবেক সভাপতির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিল, সে যখন সাধারণ শিক্ষার্থীর মুখোশ পরে একটি পানির ফিল্টার ভাঙে তখন সে আসলে একটি সম্ভাবনার কবর রচনা করে। সে সুস্থ ছাত্র রাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই ধ্বংসাত্মক রাজনীতির শেষ কোথায়, সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে। কিন্তু তার আগে আমাদের সাধারণ দর্শকদের প্রশ্ন করতে শিখতে হবে, মুখোশের আড়ালের আসল মুখটি কার? আজকের দৃষ্টিকোণ এ পর্যন্তই। ক্যাম্পাসের এই জটিল ও কুটিল রাজনীতি নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে আওয়াজ তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্যকে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।